আসসালামু আলাইকুম। রোমানিয়া থেকে কেন ফেরত পাঠানো হচ্ছে লোকদের? ভিসা পাওয়ার পরেও কিন্তু অনেকেই যাচ্ছে বর্তমানে ফ্লাই করে যাচ্ছে। তাদের ইমিগ্রেশন থেকে অনেকেই ফেরত পাঠানো হচ্ছে। তো এই যে স্ট্যাটাসটা রয়েছে, এইটা কেন ঘটতেছে বাংলাদেশীদের সাথে? এটা জানানোর চেষ্টা করব। আপনি যদি যেতে চান এরই মধ্যে তাহলে এই বিষয়টা যদি জেনে রাখেন, তাহলে অনেকটাই উপকৃত হতে পারবেন আপনি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি যদি রোমানিয়াগামী হয়ে থাকেন অথবা ভবিষ্যতে যেতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। রোমানিয়ার ভিসা পাওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আপনারা জানেন অনেকেই। প্রথমে যে পারমিটটা নিতে হয়, এটা নিতেও কিন্তু অনেকটা হ্যাসেল পোহাতে হয়। অনেক সময় ইন্টারভিউও দিতে হয়। অনেক কোম্পানির লোকই কিন্তু বাংলাদেশে এসে থাকে। আসার পর কিন্তু অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। ওই ইন্টারভিউর মাধ্যমে যখন আপনি পাস করলেন, তারপরে কিন্তু আপনি যে পারমিটটা আছে ওইটা পেতে পারেন। তারপরে যে বিষয়টা আছে, আপনাকে এই ফাইলগুলা যে আপনার ডকুমেন্টগুলো আছে ওইগুলা সহ আপনার যে পারমিটটা আছে এটা অনলাইন করতে হয়। অনলাইনে অ্যাপ্রুভাল পেলেই কিন্তু আপনি ইন্টারভিউয়ের ডাক পাবেন। তারপর আপনাকে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ দেওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। অনেকগুলা কোয়েকশন করা হয়। আপনাকে মাস্ট বি ইংরেজি জানতে হবে। ইংরেজি জানা থাকলে কিন্তু ফটাফট আনসার দিতে পারলে, সঠিক আনসার দিতে পারলে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন। তারপর আসে যে ম্যান পাওয়ারের ঝামেলা। এটা কিন্তু বাংলাদেশে অনেকটাই ঘটে চলেছে বর্তমানে। ম্যান পাওয়ার নেওয়াটাও কিন্তু বর্তমানে অনেকটা হ্যাসেলের ব্যাপার। তো আপনার ম্যান পাওয়ার নেওয়াটাও কিন্তু অনেকটা হ্যাসেলের ব্যাপার। ম্যান পাওয়ারটা যখন আপনি নিয়ে নিলেন অনেকটা কষ্ট করে, তারপর অনেক সময় দেখা যাচ্ছে বেশি টাকা দিয়েও বর্তমানে ম্যান পাওয়ার নেওয়া হচ্ছে। তো ম্যান পাওয়ার যখন আপনি নিলেন তারপর কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন। তো এয়ার টিকেটটা পাওয়ার পর কিন্তু আপনি ফ্লাই করলেন। ফ্লাই করার পরে কিন্তু আপনি রোমানিয়া যখন পৌঁছালেন, তারপর কিন্তু ওদের ইমিগ্রেশন ফেস করতে হয়। ইমিগ্রেশনেও কিন্তু অনেক সময় অনেকগুলা কোয়েকশন করা হয়ে থাকে। ওইগুলোরও কিন্তু সঠিক আনসার দিতে হয়। তো ওই সঠিক আনসার দেওয়ার পর কিন্তু আপনি রোমানিয়াতে প্রবেশ করতে পারলেন, এন্ট্রি নিতে পারলেন। তো এটাই হচ্ছে ঘটনা। বর্তমানে যেটা ঘটে চলেছে সেটা হচ্ছে যে আমার এই পার্শ্ববর্তী একজন লোকের সাথে এরকম ঘটেছে। এই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা সতর্ক হতে পারবেন। তো ওই লোকটা সম্পূর্ণ কার্যক্রম সেরে কিন্তু রোমানিয়াতে গমন করছে। রোমানিয়াতে গেছে। রোমানিয়া ইমিগ্রেশনে যাওয়ার পর তাকে কোয়েকশন করা হয়েছে, কয়েকটা কোয়েকশন করা হয়েছে। কোয়েকশন করার পর তার কাছে পারমিটটা চাইছে, ভিসাটা চাইছে। তো ভিসাটা চাওয়ার পর কিন্তু ও ভিসাটা দিয়ে দিছে। যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টটা দিছে। তারপর যে আছে তার পারমিটটা দিছে। পারমিটটাও চেয়েছিল। তো পারমিটটা দেওয়ার পর কিন্তু ওকে একটা সাইডে বসিয়ে রাখছে। আপনারা জানেন অনেকগুলো ব্রাঞ্চ থাকে। ওকে বসিয়ে রাখছে। চেয়ারের মধ্যে বসিয়ে রাখছে। তারপর ওই ইমিগ্রেশন অফিসার সম্ভবত কোম্পানিতে কল করছে। কোম্পানিতে কল করছে। কোম্পানিতে বলেছে আপনার একটা লোক এসেছে, এই নামে এসেছে, এই কাজে এসেছে, এত স্যালারি। সম্পূর্ণ ডিটেলস বলছে হয়তো। তারপর কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ওই লোকটাকে রিসিভ করতে চান কিনা। কোম্পানি এখানে মানা করে দিয়েছে। তারপর কিন্তু ওই লোকটাকে ওই অফিসার, ইমিগ্রেশন অফিসার দুজন পুলিশ নিয়ে এসে ওকে ওয়েটিং রুমে নিয়ে গেছে। মানে ওকে ফিরতি বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো এখানে লোকটা অনেক অনুরোধ করেছে। তো আপনারা জানেন এই যে ইমিগ্রেশন অফিসাররা আছে তারা কিন্তু দায়িত্ব পালন করে থাকে। তারা কিন্তু দায়িত্ব কোনো রকম ব্যাঘাত করতে পারবে না। ওই লোকটাকে যদি কোম্পানি রিসিভ না করে তাহলে কিন্তু কোনো রকমেই এই অফিসারটা ওকে ছাড়তে পারবে না। তো এখানে ও রিকোয়েস্ট করার পরেও কিন্তু ওই অফিসার যে আছে তার কথা শুনে নাই। তাকে বুঝিয়ে বলেছে কোম্পানি এখানে আপনাকে রিসিভ করতেছে না। আপনার যে ভ্যাকেন্সিটা আছে ওটা বর্তমানে খালি নাই। কোম্পানিতে কোনো রকম কাজ নাই। তাই আপনাকে কোম্পানি রিসিভ করবে না। আপনাকে অবশ্যই দেশে যেতে হবে। তো অনেক অনুরোধ করার পরেও কিন্তু ওই যে লোকটা আছে ওই লোকটার কোনো রকম কথা শুনে নাই। ওকে বাংলাদেশেই আসতে হয়েছে। তো এখানে একটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে আপনার যদি ইংরেজিতে ভালো স্কিল থাকে তাহলে কিন্তু আপনি নিজে থেকে ফোন করতে পারবেন। ওকে বলা হয়েছিল যে আপনি নিজে থেকে কথা বলেন কোম্পানির লোকের সাথে। তাহলে আপনি দেখেন কনভিন্স করতে পারেন কিনা, লোকটাকে কনভিন্স করতে পারেন কিনা বা কোম্পানিকে কনভিন্স করতে পারেন কিনা। যদি কনভিন্স করতে পারেন তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন। আমরাও আপনাকে ছেড়ে দেবো। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে নিই, আপনাদের যদি স্কিল ভালো থাকে তাহলে কিন্তু কোম্পানিতে সরাসরি কথা বলতে পারবেন। কথা বলার চান্স দেওয়া হয়ে থাকবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যাওয়ার আগে কিন্তু আপনার যে পারমিট আছে ওই পারমিটের মধ্যে কিন্তু কোম্পানির ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। আপনি অবশ্যই যোগাযোগ করবেন। কোম্পানিতে যাওয়ার আগে আপনার ফ্লাইট ৬ থেকে ৭ দিন আগে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। কোম্পানি যদি এখানে রেসপন্স করে, আপনাকে উত্তর দেয়, আপনাকে অবশ্যই উত্তর দিবে। এখানে কোম্পানি বলে থাকবে কোম্পানি যদি লোকের প্রয়োজন না হয় তাহলে কিন্তু আপনাকে নিজে থেকেই বলবে। আপনার যে এয়ার টিকেটটা আছে ওইটা অবশ্যই বেঁচে যাবে এবং যে দালালটা আছে ওই দালালকে কিন্তু বা এজেন্সি যে আছে ওই এজেন্সিকে আপনি চাপ দিতে পারবেন। আর আপনি যদি ফ্লাই করে চলে যান, আপনি এন্ট্রি নিতে না পারেন তাহলে কিন্তু অনেকটা টাকার লোকসান হয়ে যাবে আপনার। আপনি ওইভাবে দালালকেও চাপ দিতে পারবেন না। তো অবশ্যই যাওয়ার আগে কোম্পানি যে আছে কোম্পানিতে মেইল করবেন অথবা ফোন করবেন, কথা বলে নেবেন। আপনি যদি নিজে থেকে কথা বলতে না পারেন অথবা রাইটিং করতে না পারেন ইংলিশে, তাহলে অন্য কারো দিয়ে আপনি এই হেল্পটা নিতে পারেন।